ওয়েব সিরিজ দেখতে কার না ভালো লাগে, কিন্তু সব গল্পের ভেতরের মানে কি সবাই বুঝতে পারে? হ্যালো বন্ধুরা, আপনারা আছেন 15 মিনিট শো ওয়েব সিরিজের সাথে। এখানে আমরা মজার, রহস্যময় আর টুইস্টে ভরপুর ওয়েব সিরিজগুলোর খুঁটিনাটি বিশ্লেষণ করি সহজ বাংলা ভাষায়। তাহলে আর অপেক্ষা কিসের, চলুন গল্পটি শুরু করা যাক। আজকে আমরা স্কুইড গেম সিজন 2 এর পার্ট 2 অর্থাৎ শেষ পর্ব এক্সপ্লেইন করব। গত পর্বে আমরা দেখেছিলাম পুলিশ অফিসারদের ভুল পথে নেওয়া হয়েছিল। আজকে আমরা মূলত গেম খেলা থেকে স্টার্ট করব। স্কুইড গেমের প্রথম খেলার জন্য সব প্লেয়ারদের গ্রাউন্ডে আনা হয়। এবারও আগের বারের মতো রেড লাইট গ্রিন লাইট খেলার আয়োজন করা হয়েছে। সিয়ং তার দাঁত খুলে অবাক হয়ে যায়, তার দাঁতে কোনো ট্র্যাকার নেই। এখানে আসার আগে গার্ডরা তার ট্র্যাকার খুলে রেখেছে। সিয়ং বুঝতে পারে যে সে এখানে ফেসে গেছে। এখন গেম খেলা ছাড়া তার আর কোনো উপায় নেই। সিয়ং সবাইকে অ্যালার্ট করে বলে, সবাই এই গেম যত সহজ ভাবছো তত সহজ নয়। সে বলে, বড় পুতুলের চোখে মোশন ডিটেক্টর লাগানো আছে। কেউ রেড লাইটে ধরা খেলে তাহলে তাকে গুলি করে মেরে ফেলা হবে, কিন্তু কেউ পাত্তা দেয় না। সবাই ভাবে সে নেশা পানি করে এসেছে। কেউ তার কথা বিশ্বাস করে না, উল্টো হাসাহাসি করে। কেউ কেউ ভাবে সিয়ং তাদের ভয় দেখিয়ে এখান থেকে বের করে দিতে চায়, যাতে সে ইজিলি গেম জিততে পারে। কিন্তু নিজের সাধ্যমতো সিয়ং সবাইকে বোঝানোর চেষ্টা করে। একটু পরেই গেম শুরু হয়। রুল সেই পূর্বের মতোই। প্লেয়ারদের কাছে 5 মিনিট সময় আছে। গ্রিন লাইট বললে সামনে এগোতে হবে, আর রেড লাইট বললে থেমে যেতে হবে। আর 5 মিনিটের মধ্যে ফিনিশ লাইন শেষ করতে হবে। প্রথমে সিয়ং এর নির্দেশ অনুযায়ী সবাই ভালোই এগোতে থাকে। হঠাৎ এক সময় একটা মেয়ের গালে একটা মৌমাছি এসে বসে। সে চিৎকার করে নড়তে থাকে, কিন্তু তখন রেড লাইট চলছিল। একটা গুলি এসে তার কপালে লাগে, একদম হেডশট। মৌমাছিটা আরেকজন মহিলার গায়ে বসলে সেও চিৎকার করে নড়ে ওঠে। তাকেও গুলি করে মেরে ফেলা হয়। এ দেখে প্লেয়াররা ভীত হয়ে পালাতে শুরু করে। যারা পালাচ্ছিল তাদের মেরে ফেলতে শুরু করে। শুধু তারাই বেঁচে আছে যারা সিয়ং এর নির্দেশ মেনে চলে। সবাই আস্তে আস্তে বুঝে যায় সিয়ং যা বলেছিল তাই সত্য। সবাই এরপর সিয়ংকে অনুসরণ করে আগাতে থাকে। তারপরও অনেকে মারা যায়। আস্তে আস্তে অনেকেই ফিনিশ লাইন ক্রস করে। একজনের পায়ে গুলি লাগায়, সে আগাতে পারে না। সে সিয়ং এর কাছে সাহায্য চায়, কিন্তু সময় মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। তবুও সিয়ং তাকে বাঁচাতে যায়। এ সময় ইয়ংজু নামে এক মেয়ে তাদের হেল্প করতে এগিয়ে আসে। তারা ফিনিশ লাইন ক্রস করে। সবাই ভেবেছিল লোকটা বেঁচে গেছে, কিন্তু স্নাইপারের দায়িত্বে থাকা নৌর লোকটাকে আবার শুট করে মেরে ফেলে। এরপর প্লেয়ারদের গণরুমে আবার নেওয়া হয়। একটু পর গার্ডরা আসে তাদের অভিনন্দন জানাতে, কারণ তারা প্রথম রাউন্ড শেষে বেঁচে ফিরেছে। এই রাউন্ডের রেজাল্ট তাদের জানানো হয়। 456 জন প্লেয়ার অংশগ্রহণ করেছিল, কিন্তু এখন বেঁচে আছে 365 জন, মানে 91 জন প্লেয়ার ডেড। সিয়ং না বললে আরো লোক মারা যেতে পারত। কিন্তু এই প্রথম রাউন্ড শেষে সবাই আতঙ্কিত অবস্থায় আছে। সবাই গার্ডদের কাছে আকুতি মিনতি করে তাদের বাড়িতে পাঠানোর জন্য। তারা আর এই গেম খেলতে চায় না। গার্ডরা বলে ভোট হবে। ভোটের পর মেজরিটি প্লেয়ার খেলবে না বলে জানায়, তাহলে তাদের উইনিং অ্যামাউন্ট দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। এরপর উপরে ঝুলানো বোল্টের ভেতরে উইনিং মানি দেখানো হয়। সবাই জিজ্ঞাসা করে প্রত্যেকে কত টাকা করে পাবে। গার্ডরা বলে এই টাকা সবার মধ্যে ভাগাভাগি করে 24 মিলিয়ন কোরিয়ান টাকা প্রত্যেকে পাবে। সবাই একটু হতাশ হয়, কারণ এত অল্প টাকা তাদের কোনো কাজে আসবে না। এর চেয়ে বেশি তাদের প্রত্যেকের ঋণের পরিমাণ। তখন গার্ড তাদের লোভ দেখিয়ে বলে সেকেন্ড গেম শেষে অনেক প্লেয়ার এলিমিনেটেড হয়ে যাবে। তখন তাদের ভাগের টাকা এইখানে যোগ হবে। এতে প্রত্যেকের টাকার পরিমাণ বেড়ে যাবে। এতে অনেকেরই লোভ হয়। এরপর ভোটের সময় হয়। লাস্টের নাম্বার থেকে ভোট শুরু হয়। সিয়ং প্রথম ভোট দেয়। সে বন্ধের পক্ষে ভোট দেয়। এভাবে একে একে সবাই ভোট দিতে শুরু করে। দেখা যায় অনেকে খেলার পক্ষে ভোট দিচ্ছে। এতে সিয়ং উত্তেজিত হয়ে সবাইকে বোঝায়, এই গেমে কেউ বেঁচে ফিরবে না, এখানে সবাই মৃত্যুর সম্মুখীন হবে। কিন্তু সবাই সিয়ং এর বিরোধিতা করে, কেউ তাকে বিশ্বাস করে না। সিয়ং বলে এই গেম আগেও খেলেছে, সে এই গেমের উইনার ছিল, তাই সে এই গেমের ব্যাপারে মোটামুটি সব জানে। এটা শুনে সবাই তাকে আরো বেশি সন্দেহ করে। সবাই বলে তুমি যদি উইনার হয়ে থাকো তাহলে তোমার কাছে 56.6 বিলিয়ন কোরিয়ান টাকা থাকার কথা, তাহলে কেন আবার এই গেমে ফিরে এসেছো? সিয়ংকে নিয়ে পুরো ঝামেলা বেঁধে যায়। এক প্রকার হট্টগোল শুরু হয়ে যায়। গার্ডরা এসে মিটমাট করে ভোট কন্টিনিউ করে। এক পর্যায়ে দেখা যায় গেম খেলা না খেলার পক্ষে সমান ভোট পড়েছে। এখনো 1 নাম্বার প্লেয়ারের ভোট দেয়া বাকি ছিল। 1 নাম্বার প্লেয়ার গিয়ে গেম খেলার পক্ষে ভোট দেয়, তার মানে মেজরিটি ভোট পড়েছে গেম খেলার পক্ষে। এর ফলে গেম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এই 1 নাম্বার প্লেয়ার ছিল ফ্রন্টম্যান নিজেই। এর মানে সে সিয়ংকে টক্কর দিতে এবার নিজেই গেমে পার্টিসিপেট করেছে। বাকিদের পরের গেমের ব্যাপারে জানিয়ে দেয়, তাহলে তারা পরের রাউন্ড ক্লিয়ার করে খেলতে পারবে। সিয়ং বলে সেকেন্ড রাউন্ডে তাদের ডালগোনা গেম খেলতে দেওয়া হবে।
এই গেমে চিনি শিরা দিয়ে 4টা শেপ এঁকে রাখা হয়। প্লেয়ারদের 4টার যে কোনো একটা সিলেক্ট করতে বলা হয়। এরপর তাদের নির্ধারিত টাইমের মধ্যে শেপটা ছাঁচ দিয়ে আলাদা করতে দেয়া হয়। এগুলোর মধ্যে সবচেয়ে সহজ হলো ত্রিভুজ, আর সবচেয়ে কঠিন হলো আমব্রেলা অর্থাৎ ছাতা। এইসব বলার পর ইলজং ডে নামের একজন বয়স্ক ধাম্বিক লোক এসে বলে, পরের রাউন্ডের ব্যাপারে সবাই জেনে গেলে কেউই মরবে না এবং তাদের প্রাইজ মানিও বাড়বে না। এই জন্য কথাটা তাদের মধ্যে সিক্রেট রাখা উচিত। সিয়ং বলে, আমি গেমের ব্যাপারে এই জন্যই বলছি যাতে সবাই বেঁচে থাকে। বেঁচে থাকার চেয়ে বড় আর কিছুই নেই। এতে এই লোক রাগে গজগজ করে বেরিয়ে যায়। বাকি সবাইও চলে যায়, তবে ফ্রন্টম্যান সেখানেই থেকে যায়। সে সিয়ং এর সাথে বিভিন্ন কথা বলে একটু ইজি হওয়ার চেষ্টা করে। সে সিয়ংকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। এত টাকা জেতার পর সে কেন আবার এখানে ফিরে এসেছে, আর যদি তার কাছে এখন টাকা না থাকে তাহলে সে এত টাকা দিয়ে কি করেছে। সিয়ং বলে, এই টাকা এখানকার মানুষের রক্তের বিনিময়ে পাওয়া। সে এই টাকা নিজের প্রয়োজনে ইউজ করবে না। সিয়ং উল্টো ফ্রন্টম্যানকে দোষ দিয়ে বলে, তুমি যদি লাস্ট এই গেমের পক্ষে ভোট না দিতে তাহলে এখন এই গেম বন্ধ হয়ে যেত, মানুষগুলো বাড়ি ফিরে যেতে পারত, বেঁচে থাকতো। ফ্রন্টম্যান বলে, বাড়ি ফিরেও তারা শান্তিতে থাকতে পারবে না, কারণ তাদের ঘরে শান্তি নেই, অশান্তি অর্থের অভাবে। এইসব নিয়ে বেঁচে থাকার চেয়ে এইখানে গেম খেলে মরে যাওয়া অনেক ভালো। দুজনের মধ্যে মোরাল কথা নিয়ে একটু তর্কাতর্কি হয়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ফ্রন্টম্যান আবারও সিয়ং এর কাছে যায় আর বলে, তার স্ত্রী অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টেস্ট করতে জানতে পারে তার লিভার নষ্ট হয়ে গেছে। সাথে আরো জানা যায় তার স্ত্রী প্রেগনেন্ট। ডক্টর বলেছিল বাচ্চা অ্যাবর্শন করে ফেলার জন্য। তার স্ত্রী বলে, বাচ্চা অ্যাবর্শনের বদলে সে মরে যাবে, তাও এই কাজ করবে না। তাই লিভার ট্রান্সফারের জন্য চেষ্টা করে, ডোনার পাওয়া যাচ্ছিল না। চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে, তাই চিকিৎসার জন্য তার আরো অনেক টাকার প্রয়োজন। এ সময় সে তার পুরনো এক ক্লায়েন্টের থেকে আর্থিক সাহায্য পায়, কিন্তু অফিসে সবার কাছে খবর রটে যে সে নাকি ঘুষ হিসেবে টাকা নিয়েছে। এজন্য তার চাকরি চলে যায়। লাইফের এখন শেষ চেষ্টা হিসেবে সে স্কুইড গেমে খেলতে এসেছে। তার এখন একটাই লক্ষ্য, এই গেম জিতে স্ত্রী সন্তানের ভবিষ্যৎ গড়া। এতে সিয়ং খুব ইমোশনাল হয়ে যায়, আর এই সুযোগে ফ্রন্টম্যান তার আরো ক্লোজ হয়ে যায়। ওইদিকে গতবারের মতো এবারও মানুষের শরীরের অর্গানের রমরমা ব্যবসা চলছিল। মৃত প্লেয়ারদের একটা গোপন রুমে নিয়ে গিয়েও ওদের অর্গান আলাদা করা হচ্ছিল। শুধু একটা প্লেয়ারের অর্গান নিতে পেরেছিল, অধিকাংশ প্লেয়ারদের হেডশট করে মারা হয়েছে। এই কারণে মানুষের অর্গান দ্রুত নষ্ট হয়ে, এর জন্য ডাক্তার বেশি অর্গান সংরক্ষণ করতে পারছিল না। ব্যাপারটা গার্ডরা মাস্ক অফিসারকে জানায়। এই মাস্ক অফিসারই এখন ফ্রন্টম্যান, কারণ আসল ফ্রন্টম্যান তো গেম খেলছে। সে এখন আসল ফ্রন্টম্যানের প্রক্সি হিসেবে কাজ করছে। সে এখন গেম পরিচালনা করছিল। মাস্ক অফিসার জানতে পারে যে এই হেডশটগুলো নৌল করেছে, তাই সে তাকে ডেকে পাঠায়। সে বলে, তোমাকে আমি 7 বছর আগে বেহাল দশায় পেয়েছিলাম। তোমার বিস্তারিত জেনে আমি খুব অবাক হয়েছিলাম। তুমি একাই একটি রাইফেল দিয়ে পুরো টিমকে মেরে উত্তর আর দক্ষিণ কোরিয়ার বর্ডার ফাঁকি দিয়ে এখানে এসেছিলে, তাও কোনো রকম হেল্প ছাড়া। এই জন্যই তোমাকে আমি বাঁচিয়ে তুলেছিলাম, এখানে কাজ দিয়েছি, তাই আমার নির্দেশ অমান্য করার সাহস করবে না। নৌল বলে, আমাকে দুনিয়ার সবচেয়ে ইউজলেস মানুষদের মারার কাজ দেয়া হয়েছে, আর আমি তার দায়িত্ব সহকারে করছি। মাস্ক অফিসার বলে, এই মানুষগুলো এমনিই মরে যাবে, তো মৃতদের শরীরের অঙ্গ যদি কারো উপকারে আসে তাহলে ক্ষতি কি। সে নির্দেশ দেয় নৌল যেন আর প্লেয়ারদের হেডশটে না মারে। ওইদিকে পুলিশ অফিসার সিয়ং এবং স্কুইড গেমের লোকেশন খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সে আবারও তার চিফ অফিসারের কাছে যায় সাহায্যের জন্য। অফিসার তাকে উপরের বড় অফিসারের কাছে নিয়ে যায়, কিন্তু বড় অফিসার তার এই আজগবি কথার উপর ভিত্তি করে কোনো অ্যাকশন নিতে চায় না। অন্যদিকে মিয়ঙ্গি সকালে উঠে দেখে সামনে তার গার্লফ্রেন্ড জুনহি দাঁড়িয়ে আছে। জুনহিও ওইখানে এসেছে দেখে সে খুব অবাক হয়ে যায়। তাছাড়া সে প্রেগনেন্টও ছিল। মিয়ঙ্গি তাকে অ্যাবর্শন করতে বলেছিল, কিন্তু জুনহি তা করেনি। এটা নিয়ে তাদের দুজনের ঝামেলাও হয়েছিল, কিন্তু এখানে এভাবে দেখা হয়ে যাবে সেটা তারা ভাবতে পারেনি। মিয়ঙ্গি জুনহিকে নিয়ে দুশ্চিন্তা দেখাচ্ছিল, কিন্তু জুনহি বলে, আমার বাচ্চাকে বড় করার জন্য তোমার মতো মানুষের কোনো দরকার নেই। এই গেম থেকে জেতা টাকা দিয়ে আমি বাচ্চাকে মানুষ করব। এর মধ্যে অ্যালার্ম বাজে।
মাইকে অ্যানাউন্স করা হয় দ্বিতীয় রাউন্ডের জন্য সবাই যেন প্লেগ্রাউন্ডে চলে আসে। সবাই মাঠে যায়, যে দেখে এইবার কোনো ডালগোনা গেম নেই, এইবার সম্পূর্ণ আলাদা একটি গেম রাখা হয়েছে। সিয়ং নিজেও অবাক হয়ে যায়। গতকাল যারা তার কাছে গেম সম্পর্কে আগাম বার্তা নিয়েছিল তারাই এখন তাকে গালগাল করছে। যাই হোক, প্লেয়ারদের বলা হয় তারা যেন 5 জন করে এক একটা গ্রুপ রেডি করে। টিম বানানোর জন্য তাদের 10 মিনিট সময় দেওয়া হয়। টিম বানানো শেষ হলে এই গেম সম্পর্কে তাদের বিস্তারিত বলা হয়। এবার কোনো সিঙ্গেল গেম খেলার সুযোগ নেই। এই রাউন্ডে মোট 5টা গেম খেলতে হবে। 5 জনের গ্রুপের সবার পা একে অপরের সাথে বাঁধা থাকবে। 5টা গেম হচ্ছে দাগচি, ফ্লাইং স্টোন মানে পাথর দিয়ে পাথর মারা, ডাইস, লাটিম ঘুরানো এবং জেগি মানে পায়ের ওপর একটা জিনিসকে ফুটবলের মতো 5 বার কিক করতে হবে, তবে 5 বারের মধ্যে একবারও মাটিতে পড়া যাবে না। এই গেমগুলো শেষ করার জন্য সময় 5 মিনিট। প্রতিটা টিমের একজন প্লেয়ার একটা গেম খেলার সুযোগ পাবে। একজন একের বেশি গেম খেলতে পারবে না। সবাইকে একটা করে খেলতে হবে। প্রথমে 2টা টিম খেলতে যায়। এক টিম তো 4টা টাস্ক কমপ্লিট করে ফেলে, কিন্তু শেষে দেখা যায় কোনো টিমই টাইমের মধ্যে সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারেনি। এদের সবাইকে গুলি করে মারা হয় আগের মতোই, আর লাশ সুন্দর করে বক্সে ভরে নিয়ে চলে যায়। এর মধ্যে অনেক টিম টাস্ক কমপ্লিট করে রুমে চলে আসে, আবার অনেকেই ব্যর্থ হয়। সবশেষে খেলতে আসে সিয়ংয়ের টিম। সিয়ং ছাড়া বাকি 4 জন প্লেয়ার হচ্ছে ফ্রন্টম্যান, তার বন্ধু জুনহি আর একজন কমান্ডার। প্রথমে জুনহি দাগচি কমপ্লিট করে, এরপর সিয়ংয়ের বন্ধু জুনবে ফ্লাইং স্টোন কমপ্লিট করে, তারপর কমান্ডার দাইহো ডাইস বা গুটি খেলাটি কমপ্লিট করে। তারা 3 জন খেলাগুলো খুব দ্রুত কমপ্লিট করে ফেলে। এবার আসে ফ্রন্টম্যানের পালা। তার কাছে লাটিম ঘুরানোর দায়িত্ব। সে ইচ্ছাকৃতভাবে লাটিম ঘুরাতে না পারার ভান করে। সে লাটিম এলোপাথারি এদিক সেদিক ছুঁড়ে মারতে থাকে, এতে অনেক সময় নষ্ট হয়। এক পর্যায়ে নিজেই নিজেকে মারতে লাগে। সিয়ং তাকে সান্ত্বনা দিলে পরের বার সে লাটিম ঘুরিয়ে ফেলে। এরপর লাস্ট গেমের দায়িত্ব আসে সিয়ং এর কাছে। সে 3 সেল কিক করার দায়িত্ব পায়। 4 বার কিক করার পর 3 সেলটা একটু দূরে ছিটকে যায়, প্রায় মাটিতে পড়ে যাবে। তখন পাশে থেকে ফ্রন্টম্যান পা এগিয়ে দেয়। লাস্ট মুহূর্তে 3 সেলটা সিয়ং এর পায়ের উপর পড়ে। টাস্ক তারা কমপ্লিট করে ফেলে। তাদের পাশের টিম কমপ্লিট করতে না পারায় তাদের 5 জনকে মেরে ফেলা হয়। এদিকে খেলা শেষে রুমে ফেরার সময় 2 জন গার্ড নৌলকে অ্যাটাক করে, কারণ মাস্ক অফিসার নির্দেশ দেওয়ার পরও সে আজকে কিছু প্লেয়ারকে হেডশট করে মেরেছে। একজন আধমরা প্লেয়ারকে কফিন খুলে গুলি করে সম্পূর্ণ মেরে ফেলেছে। সব গার্ডরা এই জন্য তার উপর রাগান্বিত। নৌলের সাথে গার্ডদের হাতাহাতি হয়, কিন্তু সে গার্ডদের সাথে পেরে ওঠে না। তারা নৌলকে লাস্ট ওয়ার্নিং দিয়ে চলে যায়। অন্যদিকে প্লেয়াররা রেস্ট নিচ্ছিল। গার্ডরা এসে তাদের প্রাইজ মানি বলে। এই রাউন্ডে 110 জন মারা গেছে। এখন প্রাইজ মানি দাঁড়িয়েছে 20.1 বিলিয়নে। এখনও 255 জন প্লেয়ার বেঁচে আছে। সবাই 79 মিলিয়ন করে পাবে। নিজেদের ভাগের অ্যামাউন্ট শুনে অনেক প্লেয়ার রাগারাগি শুরু করে। এত কম টাকা দিয়ে তার সন্তুষ্ট ছিল না। গার্ড তাদের ভরসা দেয়। এরপর নিয়ম অনুযায়ী খেলা শেষে ভোট শুরু হয়। সিয়ং তার টিমের সবাইকে বলে তারা যেন ভোট না দেয়, তাহলে এখান থেকে বের হয়ে সে তাদের আর্থিক যেই সহযোগিতা প্রয়োজন সে তা করবে। সেই সিয়ং এর কথা মতো বিপক্ষে ভোট দিলেও তার বন্ধু জুনবে গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। অন্যদিকে ইয়াংসিকের মা তাকে বলে তাদের 2 জনের টাকা একসাথে করে তারা তাদের সব ঋণ শোধ করে দিতে পারবে, তাই তাদের এখন এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। বাকি জীবন তারা ক্ষেতখামারি করে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবে। তাই সে ছেলেকে গেম বন্ধের পক্ষে ভোট দিতে বলে। কিন্তু ইয়াংসি এর ঋণের ব্যাপারে তার মায়ের কোনো ধারণাই ছিল না। এই টাকার ইয়াংসিকের ঋণ শোধ হতো না, তাই সে গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। এভাবে দেখা যায় অধিকাংশ প্লেয়ার গেমের পক্ষে ভোট দিয়েছে, তাই গেম কন্টিনিউ করা হবে। সিয়ং তার টিমের সবাইকে সতর্ক করে দেয় যে এখানে রাতে ঘুমানোর পর একে অপরের উপর অ্যাটাক করে, তাই সবাই যেন সতর্ক থাকে। সিয়ং পাহারা দিয়ে রাত পার করে দেয়। এদিকে পুলিশ অফিসার এবার 2টা টিম নিয়ে সিয়ংকে খুঁজতে বেরিয়ে পড়ে। তাদের 2 টিমে এবার সমুদ্রের 2 দিকে খোঁজ নেয় কোথায় এই স্কুইড গেমের প্লেস বানানো হয়েছে। অন্যদিকে সকালে সব প্লেয়ারদের ঘুম থেকে উঠিয়ে পরবর্তী খেলার জন্য প্লেগ্রাউন্ডে নিয়ে আসা হয়। এই রাউন্ডের গেমের নাম বিঙ্গেল। এই
গেমের রুলস হলো সব প্লেয়ারকে একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়াতে বলা হয়। সবাই দাঁড়ানোর পর প্ল্যাটফর্মটা ঘুরতে শুরু করবে এবং র্যান্ডমলি একটা নাম্বার বলা হবে। যে নাম্বার বলা হবে ওই কজন প্লেয়ারদের গ্রুপ বানিয়ে 30 সেকেন্ডের মধ্যে এখানে একটা রুমের ভেতর ঢুকে পড়তে হবে। ধরুন নাম্বার বলা হলো 5, তাহলে 5 জনের টিম বানিয়ে রুমের মধ্যে ঢুকে পড়তে হবে। যারা সময়ের মধ্যে গ্রুপ বানিয়ে রুমে ঢুকতে ব্যর্থ হবে তাদের মেরে ফেলা হবে, অথবা রুমে কম বেশি মানুষ থাকলেও তাদের সবাইকে মেরে ফেলা হবে। এরপর সব প্লেয়ার এসে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে যায় এবং প্ল্যাটফর্ম ঘুরতে শুরু করে। প্রথম নাম্বার বলা হয় 10 জন। নাম্বার বলতেই টাইমার অন হয়ে যায়। এতে প্লেয়ারদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়। যে যেভাবে পারে 10 জনের গ্রুপ বানিয়ে বিভিন্ন ঘরে ঢুকে পড়ে। যারা সময়ের পরেও বাইরে থেকে যায় তাদের তৎক্ষণাৎ মেরে ফেলা হয়। তাদের লাশ সরিয়ে নেওয়ার পর আবার খেলা শুরু হয়। সবাই আবারও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে এবং প্ল্যাটফর্ম ঘুরতে শুরু করে। এবার বলা হয় 4 জন। নাম্বার বলার সাথে সাথেই সবাই 4 জন করে গ্রুপ বানিয়ে এক একটা রুমে ঢুকে পড়তে শুরু করে। যারা বাইরে থেকে যায় তাদের মেরে ফেলা হয়। তবে এবার এক রুমে 4 জনের জায়গায় 3 জন ছিল। পরে সেই 3 জনকেই মেরে ফেলা হয়। এরপর আবার খেলা শুরু হয়। এবারও বলা হয় 3 জন। 3 জন বলার সাথে সাথে সবাই গ্রুপ ভেঙে 3 জন করে যে যেইভাবে পারে রুমে ঢুকতে শুরু করে। ইয়াংসি স্বার্থপরের মতো নিজে বাঁচতে মাকে রেখে বাকি দুজনের সাথে চলে যায়, কিন্তু শেষ মুহূর্তে সিয়ং ইয়াংসিকের মাকে সাথে নিয়ে গেলে সে বেঁচে যায়। মা ছেলের উপর একটুও রাগ করে না, বরং বের হলে ছেলে ঠিক আছে দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। যাই হোক, পরের রাউন্ড শুরু হলে এবার নাম্বার দেওয়া হয় 6 জন। এবারে বেশ কিছু প্লেয়ার মারা যায়। তারপর আজকের গেমে লাস্ট রাউন্ড শুরু হয়। সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ে। এরপর প্ল্যাটফর্ম ঘুরতে শুরু করে। এবার নাম্বার দেওয়া হয় 2। সবাই 2 জন করে দৌড়ে রুমে ঢুকতে শুরু করে। এবার জুনবে আর ফ্রন্টম্যান এক রুমে ঢুকেছিল, কিন্তু তাদের সাথে আরও একজন ঢুকে পড়ে। 30 সেকেন্ড শেষ হওয়ার আগেই ফ্রন্টম্যান লোকটাকে ঘাড় মোটকে মেরে ফেলে। ওইদিকে পুলিশ অফিসার দলবল নিয়ে একটা দ্বীপের কাছে চলে এসেছে। ড্রোন ক্যামেরায় সে জঙ্গলে একটা পাতাল ঘরের মতো দেখতে পায়। সে তার ফোর্স নিয়ে সেখানে চলে যায়। একজন সোল্ডার পাতাল ঘরের দরজা খুলতেই সেখানে ব্লাস্ট হয়ে সে মারা যায়। তাই তারা দ্রুত সেখান থেকে মৃত সোল্ডারকে নিয়ে শিপে ফিরে আসে। শিপের ক্যাপ্টেন পার্ক তাদের সবাইকে ফিরে যাওয়ার জন্য বলে, কিন্তু পুলিশ অফিসার ইনভেস্টিগেশন শেষ না করে এখান থেকে ফিরতে চায় না। তাই সে তাদের দ্বিতীয় দলকেও এখানে চলে আসার নির্দেশ দেয়। অন্যদিকে গেমের পক্ষে বিপক্ষে থাকা সবার মধ্যে ঝামেলা লেগে যায়। এ সময় খাবারের প্যাকেট খুলে সিয়ং দেখে খাবারের সাথে কাঁটা চামচ দেওয়া হয়েছে। এটা দেখে সে বুঝতে পারে আজ রাতে সাংঘাতিক কিছু হবে। অন্যদিকে সুবং তার দলবল নিয়ে ওয়াশরুমে একটা ছেলেকে র্যাক করছিল, কারণ সে গেম বন্ধের পক্ষে ভোট দিয়েছিল। তারা তাকে পক্ষে ভোট দেওয়ার জন্য বিরক্ত করছিল। এটা দেখে মিয়ঙ্গি এগিয়ে এসে প্রতিবাদ করে। সেও তার দলের প্লেয়ারদের ডেকে জানায় এরা প্লেয়ারদের জোর করে ভোট চেঞ্জ করার চেষ্টা করছে। এক পর্যায়ে মিয়ঙ্গি আর সুবং এর মধ্যে মারামারি লেগে যায় আর মিয়ঙ্গি সুবং এর গলায় কাঁটা চামচ ঢুকিয়ে মেরে ফেলে। এটা দেখে ওয়াশরুমে পক্ষে বিপক্ষে থাকা প্লেয়াররাও মারামারি শুরু করে। এতে অনেক প্লেয়াররা মারা যায়। রুমে থাকা প্লেয়াররা কাউন্টিং স্ক্রিনে প্লেয়ার কমতে দেখে বুঝতে পারে না আসলে ওরা মরছে কিভাবে। ওয়াশরুম থেকে প্লেয়াররা এসে পুরো ঘটনা জানায়। এতে রুমে থাকা প্লেয়ারদের মধ্যে রেষারেষি আরো বেড়ে যায়। এদিকে পুলিশ অফিসারের শিপের ক্যাপ্টেন পার্ক জাহাজে কিছু একটা করছিল, যেটা একজন সোল্ডার দেখে ফেলে। তাই ক্যাপ্টেন পার্ক লোকটাকে মেরে ফেলে। আসলে ক্যাপ্টেন পার্ক ফ্রন্টম্যানের লোক, তার নির্দেশেই সব কাজ করে। অন্যদিকে দুই গ্রুপ নিজেদের পক্ষের প্লেয়ার গুনতে শুরু করে। দেখা যায় পক্ষে বেঁচে আছে 47 জন আর বিপক্ষে বেঁচে আছে 48 জন। একটু পর লাইট বন্ধ করে দেওয়ার অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়। তাই সিয়ং তার গ্রুপের লোকদের পরামর্শ দেয় যাতে তারা নিজেদের সেফ রাখে। রাতটা যেভাবেই হোক তাদের বেঁচে থাকতে হবে। রাতে তাদের উপর অ্যাটাক হতে পারে, তাই তাদের নিজেদের প্রোটেক্ট করতে হবে। এ সময় সিয়ং একটা মারাত্মক প্ল্যান সাজায়। আজকে রাতে স্পেশাল ফাইটের কায়দা নিয়ে গার্ডদের উপর অ্যাটাক করবে, ওদের অস্ত্র কেড়ে নেবে এবং বিদ্রোহ করে হামলা করবে। সে তার গ্রুপের লোকদের বেডের নিচে লুকিয়ে পড়তে বলে। একটু পর লাইট অফ হলে দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। অনেক হতাহত হওয়ার পর মাস্ক অফিসার নির্দেশ দেয় যাতে লাইট অন করে ভেতরে পরিস্থিতি সামাল দেয় এবং স্ক্যান করে দেখে কারা মারা গিয়েছে। সিয়ং তার প্লেয়ারদের নিয়ে মৃতদের মতো শুয়ে আছে। এরপর গার্ডরা তাদের স্ক্যান করতে গেলেই হঠাৎ তারা অ্যাটাক করে দেয়। গার্ডদের বন্দুক কেড়ে নিয়ে অন্য গার্ডদের অ্যাটাক করতে লাগে। এতে বেশ কয়েকজন গার্ড মারা যায়। অবস্থা খারাপ দেখে মাস্ক অফিসার গার্ডদের ফিরে আসার নির্দেশ দেয়। গার্ডরা পালিয়ে গেলে একজন
একজন ধরা পড়ে। সিয়ং মৃত গার্ডদের রাইফেল এক জায়গায় জড়ো করে, তারপর প্লেয়ারদের ডেকে বলে সে উপরে গিয়ে পরিচালককে খুন করে এই গেম চিরতরে বন্ধ করে দেবে, তাই এখানে যারা বন্দুক চালাতে জানে তারা যেন তার সাথে যোগ দেয়। এতে কয়েকজন সিয়ং এর সাথে যোগ দিতে বের হয়ে আসে। প্লেয়ারদের মধ্যে ইয়ংজু নামের একজন এক্স সোল্ডার ছিল। কিভাবে ম্যাগাজিন লোড করতে হয়, কিভাবে ফায়ারিং করতে হয় সে সবাইকে শিখিয়ে দেয়। এরপর সিয়ং আটক করা গার্ডকে মাস্ক খুলে ফেলতে বলে এবং তাকে বলে আমাদের কন্ট্রোল রুমে নিয়ে যাও। এরপর তারা বাইরে বেরিয়ে আসে। গার্ডের পুরো ফোর্সের সাথে দুই পক্ষের হেভি ফাইট হয়। এর মধ্যে সিয়ং গার্ডকে নিয়ে কন্ট্রোল রুমের কাছে যায়। গার্ড বলে এই মাস্ক দরজার সামনে ধরলে ভেতরে ঢোকার অ্যাক্সেস পেয়ে যাবে। সিয়ং ফ্রন্টম্যানকে এদিকে সামলানোর দায়িত্ব দেয় এবং সে নিজে তার বন্ধু জুনবেকে নিয়ে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যায়। তখন মাস্ক অফিসার কিছু গার্ডকে কন্ট্রোল রুমের সিঁড়ি দিয়ে পাঠিয়ে দেয়। সিয়ং ও তার বন্ধু এতজনের সাথে পেরে উঠছিল না, কিন্তু সাধ্যমতো চেষ্টা করে। অন্যদিকে ফ্রন্টম্যানের সাথে থাকা সবার ম্যাগাজিন শেষ হয়ে আসছিল, তাই তেইহোকে মৃতদের কাছে থাকা এক্সট্রা ম্যাগাজিন আনতে পাঠায়। সে রুমে গিয়ে আর ফিরে আসে না। এতে বিদ্রোহীরা আরো বিপাকে পড়ে যায়। ফ্রন্টম্যান দুজন নিয়ে সিয়ংকে ব্যাকআপ দিতে গেলে সিয়ং তাকে বলে সে এদিকে সামলাবে। ফ্রন্টম্যান যাতে কন্ট্রোল রুমের পেছনের দিক থেকে গার্ডদের উপর অ্যাটাক করে। ফ্রন্টম্যান যাওয়ার সময় সিয়ং বিশ্বাস করে তাকে তার কাছে থাকা একমাত্র এক্সট্রা ম্যাগাজিন দিয়ে দেয়। পেছনে যাওয়ার পর ফ্রন্টম্যান তার আসল রূপে ফিরে আসে। সে তার সাথে থাকা দুজনকে মেরে ফেলে। এরপর ওয়াকি টকিতে সিয়ং এর কাছে অ্যাক্টিং করে বলে গার্ডরা তাদের ধরে ফেলেছে। এই বলে সে একটা প্লেয়ারের মুখের কাছে ওয়াকি টকি ধরে। সিয়ং ভাবে ফ্রন্টম্যান হয়তো কষ্টে কাতরাচ্ছে। এরপর সে একটা শট করে সিয়ংকে বোঝায় তাকে গার্ডরা মেরে ফেলেছে। সিয়ং এর সরল মন তাই ভাবে। এরপর সিগন্যাল চেঞ্জ করে ফ্রন্টম্যান মাস্ক অফিসারকে খেলা শেষ করার নির্দেশ দেয়। এরপর গার্ডরা চারদিক থেকে প্লেয়ারদের অ্যাটাক করে। এতে অনেকে মারা যায়, অনেকে আত্মসমর্পণ করে। তবুও গার্ডরা তাদের মেরে ফেলে। শেষ পর্যন্ত সিয়ং আর জুনবেরও কিছু করার ছিল না, তারাও আত্মসমর্পণ করে। তখন ইনহো নামে ফ্রন্টম্যান মাস্ক পরে আসল ফ্রন্টম্যান সেজে তাদের সামনে আসে। ফ্রন্টম্যান বলে প্লেয়ার 456 হিরো সেজে অনেক মজা লাগলো তাই না? হিরো সাজার শাস্তি এবার ভোগ করো। এই বলে সে সিয়ং এর সামনে তার বন্ধুকে গুলি করে মেরে ফেলে। এতে সিয়ং খুব ক্ষেপে যায়। ফ্রন্টম্যান এই দিকে তেড়ে গেলে গার্ডরা তাকে চেপে ধরে। এখানেই শেষ হয় সিজন 2। নতুন সিজনের ইঙ্গিত কিন্তু শেষে দেওয়া হয়, তার মানে সিজন 3 আসবে এবছর 2025-এর শেষ দিকেই হয়তো আসবে। আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো তা জানাতে আমাদের কমেন্ট করুন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।